গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প যমজ কাহিনী। মাস তিনেক আগে কেনা হয়েছিল হাঁসগুলো, মোট 8টা। বোলপুর বাজারে শুধু রবিবার হাঁস বিক্রি হয়। আশেপাশে গ্রাম থেকে নিয়ে আসে চাষিরা। বেশ ছোট ছিল তখন। বাচ্চা হাঁস দেখতে তেমন ভালো হয় না, কেমন যেন দুর্বল প্রাণী মনে হয়। বাচ্চা কুকুর দেখলেই যেমন আদর করতে ইচ্ছে করে, হাঁসেরা তেমন নয়। এই 3 মাসেই বেশ বড় হয়ে গেছে, পুকুরের জলে ভেসে বেড়ায়। এখন তাদের রূপ ফুটেছে খুব, তেজি আর স্বাস্থ্যবতী। প্রত্যেকটিরই পালকে কত রকমের রং। জানালা দিয়ে পুকুরটা দেখা যায়। কলম হাতে নিয়ে লেখক চেয়ে থাকেন পুকুরের দিকে। তাকে একটা গল্প লিখতে হবে। এখনো এক লাইনও শুরু হয়নি। হাঁসেদের মধ্যে কোনটি পুরুষ আর কোনটি মেয়ে চেনা খুব শক্ত। ডাক শুনে বুঝতে হয়। কোনো কোনো হাঁস দারুণ গলার জোরে প্যাক প্যাক করে ডাকে, কোনো কোনো হাঁসের ডাক ফ্যাঁসফ্যাঁসে ধরনের। ওরা এখনো ডিম দিতে শুরু করেনি। দীনবন্ধুর মতে এবার যে কোনো দিন ডিম পারবে। গল্প লিখতে হবে। এখনো লেখকের মাথায় কিছুই আসছে না। পুকুরটা বেশি বড় নয়, শীতকালে তো খুবই ছোট দেখায়। এখন ভরা বর্ষায় থই থই করছে, পদ্ম পাতায় ছেয়ে গেছে অনেকটা। হাঁসগুলো মাঝে মাঝে জল থেকে উঠে এসে পাড়ে ঘুরে বেড়ায়। হাঁসেদের মধ্যে একেবারেই দলাদলি নেই। 8খানা হাঁস সব সময় একসঙ্গে থাকে। একজন জল থেকে উঠে এলেই অন্যরাও আর জলে থাকে না। কাছাকাছি কোনো মানুষ দেখলে ওরা আবার জলে ঝাঁপিয়ে পড়ে একসঙ্গে। বাগানে লোহার গেটটা কেউ খুললেই ক্যাচ করে একটা শব্দ হয়। অমনি সেদিকে চোখ চলে যায়। সেই বুড়িটা এসে ঢুকছে। একেবারে খুনখুনে বুড়ি। মনে হয় বয়সের গাছ পাথর নেই। কেউ যদি বলে 100-র বেশি, তাও অবিশ্বাস্য মনে হবে না। শরীরটা দুমড়ে বেঁকে গেছে। কোনো ক্রমে হাঁটতে পারে, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার ক্ষমতা নেই। সিঁড়ির কাছে এসে বসে পড়ে। পাশের রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে দুটি তরুণী। পৃথিবীর নিয়মই এই। বুড়ির বদলে যুবতী মেয়েদের দিকেই পুরুষ মানুষের আগে চোখ যাবে। দুটি তরুণীরই সাজ পোশাকের চাকচিক্য দেখে বোঝা যায় তারা শহুরে মেয়ে। দুজনের যেন একই রকম চেহারা। যমজ নাকি? লেখক কৌতূহলী হয়ে উঠলেন। মাঝে মাঝে তার কাছে মেয়েরা দেখা করতে আসে, অটোগ্রাফ চায়। তবে সাধারণত তাদের সঙ্গে একজন পুরুষ থাকে। আবার অনেকে ছুটির দিনে এখানে জমি খুঁজতে আসে কলকাতা থেকে। তাদেরও সঙ্গে স্বামী কিংবা অভিভাবক থাকার কথা। মেয়ে দুটি এ বাড়ির দিকেই তাকাচ্ছে। সাধারণত লেখার সময় কেউ দেখা করতে এলে তিনি বিরক্ত হন, তবে মেয়েরা এলে ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। গরমের সময় তার খালি গায়ে থাকা অভ্যেস। কোনো দর্শনার্থী এলে তিনি গায়ে একটা জামা গলিয়ে নিচে নেমে যান। যমজ মেয়ে কিংবা যমজ ছেলে নিয়ে তিনি এখন পর্যন্ত কোনো গল্প লেখেননি। এই মেয়ে দুটির সঙ্গে কথা বললে একটা নতুন গল্পের উপাদান পাওয়া যেতে পারে। উল্টো দিক থেকে সাইকেলে একটি লোক আসছে। মেয়ে দুটি তাকে কি যেন জিজ্ঞেস করল, তারপর দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। ওরা অন্য কোনো বাড়ির সন্ধান করছে। খুব সম্ভবত ওরা বাংলা বইটই পড়ে না। বুড়িটা হেঁটে আসছে থপথপিয়ে। হাঁসগুলো তার পাশ দিয়ে চলে গেল। অন্য কোনো মানুষের এত কাছে ওরা আসে না। ওরা কি বুঝে গেছে যে এই বুড়ির পক্ষে হাত বাড়িয়ে একটা হাঁস ধরে ফেলারও ক্ষমতা নেই? বুড়িটা লেখকের চেনা। 12 বছর আগে শান্তিনিকেতনে এই বাড়িটি করার সময় থেকেই দেখছেন। একই রকম চেহারা। এত আস্তে কথা বলে যে প্রায় বোঝাই যায় না। তবে এইটুকু জানা গেছে তার 2 ছেলেই মারা গেছে। সে থাকে নাতির সংসারে। সেখানে সে যে পরম যত্নাদর পায় না তা অনুমান করা শক্ত নয়। লেখকের স্ত্রী প্রতিবারই তাকে 20টা টাকা দেন। সে বিড়বিড় করে আশীর্বাদ করতে করতে চলে যায়। এই বুড়িটিকে নিয়ে কি লেখা যায় একটি গল্প? যাবে না কেন? প্রত্যেকের জীবনেই তো গল্প আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিংবা সতীনাথ ভাদুড়ির হাতে এইরকম গল্প খোলে ভালো। এই লেখকের মনে এখনো ঝিলিক মারছে, ওই তরুণী দুটি কি সত্যি যমজ ছিল? ওরা এ পাড়ায় কার বাড়িতে গেল? একবার এই বুড়িটি কিন্তু প্রায় একটি গল্পের উপাদান হয়ে উঠেছিল। নতুন বাড়ি বানাবার পর প্রথম প্রথম খুব উৎসাহের সঙ্গে
প্রতিবারই এসে ক্যামেরায় অনেক ছবি তোলা হতো। সঙ্গে আসতো বন্ধু বান্ধব বা আত্মীয়দের কেউ না কেউ। একবার সেরকম ছবি তোলা হচ্ছে, সেই সময় এসে পড়ল এই বুড়ি। একেবারে সামনে দাঁড়িয়ে বলল, ও বাবা, আমার একটা ছবি তুলে দাও না গো, আমার ছবি দেখি নাই কোনোদিন। বুড়ির চোখ দুটো ঘোলাটে, দৃষ্টিশক্তি আছে কিনা সন্দেহ, যদিও নিজেই হেঁটে হেঁটে আসে। সেবার লেখকের 2 শালিক এসেছিল। ছোট শালিকাটি জিজ্ঞেস করেছিল, ও বুড়িমা, তুমি চোখে দেখতে পাও? মাথা নাড়তে নাড়তে বুড়ি বলেছিল, না গো মা, সব ঝাপসা, এই তোমার মুখখানি ভালো করে দেখতে পাচ্ছি না গো মা, চোখ গেছে। বোঝাই যায় কখনো ছানি কাটানো হয়নি। এর চোখ দুটি প্রায় অন্ধই বলা যায়। ছবি তুললে তো নিজেই দেখতে পাবে না, তবুও মানুষের ছবির প্রতি এমনই মায়া। গ্রুপ ছবি ছাড়াও বুড়ির আলাদা করে 2টি ছবি সেদিন তুলেছিলেন লেখক, কিন্তু দুঃখ ও লজ্জার কথা সেই ছবি ওঠেনি। বড় শালিকার দুষ্টু ছেলেটি ক্যামেরাটি নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে পেছনটা একবার খুলে ফেলেছিল। আলো ঢুকে শেষের দিকে 7-8খানা ছবি সাদা হয়ে গেছে। পরের বার বুড়িকে গিয়ে কি বলা হবে? লেখক খুবই অস্বস্তির মধ্যে পড়েছিলেন। শালিকার ছেলের উপর রাগ করাও যায় না। ছোট শালিকা বলেছিল, ওকে অন্য একটা ছবি দিয়ে দিন না, আমার ছবিটাই দিয়ে দিন, ও তো কিছু বুঝতেই পারবে না। এই উপাদান নিয়ে অনায়াসে একটা ছোট গল্প উতরে দেয়া যেত। বুড়িকে এক সুন্দরী যুবতীর ছবি দেওয়া হলো, সে সেই ছবিখানা নিয়েই আনন্দ করতে করতে চলে গেল। কিন্তু লেখক সে গল্প লেখেননি। এর মধ্যে একটা নিষ্ঠুরতা আছে। আসলে পরের বার যাওয়ার পর বুড়ি আর সেই ছবির কথা জিজ্ঞেসই করেনি। তার কিছুই মনে নেই। এর নির্ঘাত অ্যালঝাইমার্স ডিজিজ আছে। হঠাৎ পুকুরের জলে ঝপাং করে একটা জোর শব্দ হলো। লেখক এখনো গল্প শুরু করতে পারেননি, শব্দটা চমকে উঠলেন। এত জোরে শব্দ কিসের হতে পারে? উঠে গিয়ে তিনি অন্য জানলা দিয়ে দেখতে লাগলেন। পুকুর ধারে পাশাপাশি 3টে তাল গাছ। জমি কেনার সময় থেকে এই গাছ 3টে ছিল। লেখক যে কোনো গাছ কাটার বিরোধী, তাই বাড়ি তৈরির সময় এমনভাবে নকশা করা হয়েছে যাতে গাছ 3টেকে বাঁচিয়ে রাখা যায়। তারপর পাশ দিয়ে কাটা হয়েছে পুকুর। এখন গাছ 3টিকে বেশ মানানসই মনে হয়। ছোট পুকুরটাকেও অনায়াসেই বলা যায় তাল পুকুর। নজরুলের কবিতা আছে, বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা। অন্য অনেক গাছেরই নারী পুরুষ ভেদ থাকে না, কিংবা সহজে বোঝা যায় না, কিন্তু তাল গাছ একেবারে মানুষেরই মতন। 3টে গাছের মধ্যে প্রথম একটি গাছের জটা বেরিয়ে এলো, অর্থাৎ পুরুষ, কোনোদিনও ফল হবে না। তৃতীয়টাতে পরের বছর ফুল ফুটল। যথাসময়ে পাওয়া গেল অনেক তাল, প্রায় 30-40টা। মাঝখানের গাছটা এখনো চুপচাপ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না। এই 3টে তাল গাছ নিয়েও তো গল্প লেখা যায়। মাঝখানের গাছটা যদি ফল ফলাতে শুরু করে, তাহলে 2জন নারী 1জন পুরুষ, আর এরও যদি জটা বেরিয়ে আসে, তাহলে 2 পুরুষ 1 নারী। অনায়াসেই হতে পারে ত্রিকোণ প্রেমের কাহিনী। কিন্তু আরম্ভ করা যাবে কিভাবে? ভাদ্র মাসে তাল নিজে থেকেই খসে পড়ে। এই বছর এই প্রথম শুরু হলো, আর প্রথমটাই পড়েছে পুকুরে। লেখক চেঁচিয়ে বললেন, দীনবন্ধু, একটা তাল পড়েছে, তুলে নাও। তাল পড়ার শব্দে হাঁসগুলো ভয় পেয়ে পুকুরের অন্যদিকে ডাঙায় উঠে পড়েছে। ওপরে উঠেই হাঁসগুলো ডানার জল ঝেড়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ে, ঠিক যেমন মেয়েরা স্নান করে উঠে গামছা দিয়ে মাথার চুল ঝাড়ে। মেয়েদের মাথার চুল ঝাড়ার দৃশ্য লেখক দেখলেন কোথায়? সবাই তো বাথরুমে স্নান করে। গামছা তো উঠেই গেছে, তার বদলে এখন তোয়ালে। মেয়েরা আর বড় চুল রাখেও না। তার ছোট শালিকা ও তার এক বান্ধবী এই পুকুরে স্নান করেছে কয়েকবার। সাঁতার কেটে উঠেই গায়ে তোয়ালে জড়িয়ে চলে গেছে বাড়ির ভেতর বাথরুমে। আসলে উপমাটা মনে আসে বাল্যস্মৃতি থেকে। ছোটবেলায় গ্রামে দেখেছেন, মেয়েরা ব্লাউজ সায়া না পরে শুধু শাড়ি জড়িয়ে নামত পুকুরে। বিশেষ করে মনে পড়ে যমুনা পিসির কথা। লম্বা চুল ছিল পিঠ ছাড়ানো, প্রায় লাফিয়ে লাফিয়ে চুল ঝাড়তেন গামছা দিয়ে, আর কি যেন গান গাইতেন গুনগুনিয়ে। লেখকের বয়স তখন 10 কিংবা 11, আর যমুনা পিসির 19-20। অন্য অনেক মেয়ের কথাই মনে নেই, শুধু যমুনা পিসির চেহারাটা এখনো স্মৃতিতে জ্বলজ্বল করে।
সেই যমুনা পিসি এখন কোথায়? ওহো, তিনি তো আত্মহত্যা করেছিলেন গায়ে আগুন লাগিয়ে। তাই নিয়ে গ্রামে সে কি হইচই। কেন আত্মহত্যা করেছিলেন মনে নেই, কিংবা ওই বয়সী ছেলের সামনে কেউ এ বিষয়ে আলোচনা করেনি। ওই যমুনা পিসিকে নিয়ে গল্প লেখা যায় না? একটি কুমারী মেয়ের আত্মহত্যা ঘিরে অনেক রহস্য রোমাঞ্চ থাকে, অনেক কিছু বানানোও যায়। একজন লেখকের পক্ষে এসব খুব সোজা। তবু কলমে একটি শব্দ লেখা হল না। প্রথম বাক্য লেখাই আসল কাজ, তারপর তরতরি এগিয়ে যায়। যমুনা পিসির সঙ্গে আরেকজনের মুখও মিশে যাচ্ছে, তার নামও যমুনা, কিন্তু যমুনা নামটি এখনো পুরনো হয়নি। সেই কবে প্রমথেশ বড়ুয়ার স্ত্রীর নাম ছিল যমুনা, প্রথম দেবদাস ফিল্মের নায়িকা। লেখক সেই ফিল্ম দেখেননি। আজও কোনো কোনো মেয়ের নাম যমুনা হয়। আত্মপ্রকাশ উপন্যাসের নায়িকের নাম যমুনা ছিল না? এই মহিলার নাম যমুনা চ্যাটার্জি। নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপিকা, বার্কলেতে থাকেন। দেশে আসেন মাঝে মাঝে। তার স্বামী বিশ্বরূপ লেখকের এক বন্ধুর বন্ধু। গত বছর যমুনা আর বিশ্বরূপ শান্তিনিকেতনে বেড়াতে এসে দুদিন থেকে গেছে এই বাড়িতে। স্বামী স্ত্রী দুজনেই খুব সুন্দর, দুজনেই অনেক লেখাপড়া জানে, আবার ঠাট্টা ইয়ার্কি আড্ডাতেও বেশ জমিয়ে তুলতে পারে। তবে দুজনের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা সূক্ষ্ম ফাটল আছে, তা শুধু লেখকের চোখে ধরা পড়েছিল। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে কথা হচ্ছিল, কাছেই সেই 3টে তাল গাছ। যমুনা চ্যাটার্জি নিউক্লিয়ার ফিজিক্সের অত বড় পণ্ডিত হলেও তাল গাছের যে নারী পুরুষ আলাদা হয় তা জানে না। শহরের অনেক মেয়েই জানে না। যমুনা চ্যাটার্জি প্রথমে তাল গাছকে মনে করেছিল নারকেল গাছ। কচি কচি তাল দেখে সে ভেবেছিল ডাব। কথায় কথায় লেখক যখন বললেন মাঝের গাছটার লিঙ্গটা নির্ণয় হয়নি, খুবই অবাক হয়ে গেল যমুনা। সে দুবার জিজ্ঞেস করল, সত্যি এরকম বোঝা যায়? লেখকের স্ত্রী বললেন, দেখো না, ওই যে ওপাশে গাছটা, মাথার কাছ থেকে জটা বেরিয়ে ঝুলছে, ওই লম্বা লম্বা জটাতেই তো বোঝা যায় পুরুষ। আর এপাশের গাছটায় অনেক তাল হয়েছে, দেখতেই পাচ্ছ। মাঝের গাছটা বোধহয় বয়স একটু ছোট, তাই এখনো কিছু বোঝা যাচ্ছে না। কাল তোমাদের তালশাঁস খাওয়াবো। যমুনা বললেন, আমার ধারণা মাঝের গাছটাও পুরুষই হবে। লেখক বললেন, তা আগে থেকে বলা যায় না, মানে সেটা জানার কোনো উপায় নেই। যমুনা বলল, আমি সামনের বছরই এটা দেখবার জন্য আসব। মাঝখানের গাছটা কি হয় আমার খুব জানতে ইচ্ছে করছে। একটা তাল গাছের লিঙ্গ জানবার জন্য সুদূর আমেরিকা থেকে একজন চলে আসবে, এটা শুনতে অদ্ভুত লাগে। যমুনার স্বামী জিজ্ঞেস করল, হঠাৎ তোমার এত কৌতূহল কেন? যমুনা তার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, ওই তাল গাছটাও যদি পুরুষ হয়, আমি দেখতে চাই ওরা পাশাপাশি কেমন ভাবে থাকে। মানুষের মধ্যে তো দুজন পুরুষ আর একজন মেয়ের মধ্যে কোনো সম্পর্ক হলে কত ঝগড়াঝাঁটি, মারামারি, কত ঈর্ষা, ভুল বুঝাবুঝি। লেখকের স্ত্রী হাসতে হাসতে বললেন, গাছেরা তো ঝগড়া করতে পারে না, মারামারি করা সম্ভব নয়। তাছাড়া আলাদা আলাদা মেয়ে গাছ আর ছেলে গাছ হলেও ওদের মধ্যে তো ঠিক শারীরিক সম্পর্ক হয় না। যমুনা বলল, একজন মেয়ের যদি দুজন পুরুষের সঙ্গে শুধু মানসিক সম্পর্ক হয়, তাও কি মানুষেরা সহ্য করতে পারে? তখনই লেখক যমুনা চ্যাটার্জির জীবনে একটা গল্পের গন্ধ পেয়েছিলেন। সে গল্প লেখা হয়নি। কয়েক মাস পর লোকমুখে খবর পাওয়া গিয়েছিল যমুনার সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়ে গেছে। লেখক যা ভেবেছিলেন বিচ্ছেদের কারণ মোটেই তা নয়। বিশ্বরূপ চ্যাটার্জির নাকি যৌন রোগ ধরা পড়েছে, অর্থাৎ তার একটা গোপন জীবন ছিল। পরিচিত মানুষদের জীবনের ট্র্যাজেডি নিয়ে লেখক কিছু কাহিনী বানাতে চান না, অথচ সব কাহিনী তো জীবন থেকেই নিতে হয়। দীনবন্ধু পুকুরে নেমে তালটা তুলছে। অত বড় ফল হলেও তাল জলে ডোবে না। লেখকের স্ত্রী বুড়িটিকে টাকা দিয়ে দিলেও সে এখনো যায়নি। পুকুর ধারে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, ওটা পড়ল গো, তাল নাকি? কেউ কথার উত্তর দিচ্ছে না। বুড়িটি নিশ্চয়ই লোভ হয়েছে, কিন্তু বছরের প্রথম তাল অন্য কাউকে দেওয়ার প্রশ্নই ওঠে না। এরপর অবশ্য অনেক তাল পাড়া প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিতে হবে। আরো একজন বুড়ি আছে, বয়স কিছুটা কম, গাট্টা গোট্টা চেহারা, মাঝে মাঝে মুড়ি চিড়ের মোয়া আর নাড়ু বিক্রি করতে আসে।
মোটেই ভালো নয় খেতে, শুধু কিরকিটে মিষ্টি। লেখক একদিন একটা মোয়া মুখে দিয়েই ফেলে দিয়েছিলেন, বলেছিলেন, না মোয়াটাও চলবে না, ওসব ছেলেবেলাতেই ভালো লাগে। এখানে অল্প বয়সী ছেলে মেয়ে কেউ নেই, মোয়া কে খাবে? কলকাতা থেকে উৎপল এসেছে, সেও মোয়া পছন্দ করে না। মাওলি কিছুতেই বারণ শোনে না, সে নিজেই গুনে গুনে প্রতিটি 10টা করে সাজিয়ে দেয় শালপাতায়। বলছি আমাদের লাগবে না। লেখকের স্ত্রী এরকম ধমক দিলে সেও রাগের সঙ্গে বলে ওঠে, তোমরা না নিলে আমার চলবে কি করে? ইচ্ছে না হয় পয়সা দিও না। তখন বাধ্য হয়েই তাকে 15 টাকা দিতে হয়। সে আবার পরের দিন আসে। লেখকের স্ত্রী মাত্র একটা দুটো নাড়ু খান, বাকি সবই পড়ে থাকে। দিনবন্ধু ওগুলো খায় না, সে অবশ্য অন্য কারণে। সে বৈষ্ণব, সব জাতের ছোঁয়া খায় না। বৈষ্ণব ধর্মের এই পরিণতি। চৈতন্যদেব কিন্তু এদিকে হরিদাসকেও কোল দিয়েছিলেন। লেখক একদিন খেলার ছলে হাঁসদের দিকে দুটো মোয়া ছুড়ে দিয়েছিলেন, ওরা দিব্যি খেয়ে নিল। তবে ভেঙে দিলে সুবিধা হয়, হাঁসেরা সর্বভুক, ওদের খিদেরও শেষ নেই। সারাদিনে যত খাবারই দেয়া হোক ওরা ঠিক খেয়ে নেবে। শুধু নারকোল নাড়ুগুলো ওদের ঠিক পছন্দ নয়, ঠুকরে ঠুকরে চলে যায়। বুড়ি এখনো দাঁড়িয়ে আছে। লেখকের স্ত্রী তার কাছে গিয়ে তার হাতে অনেকগুলো নারকোল নাড়ু তুলে দিলেন। প্রথমটায় সে বুঝতে পারল না কি জিনিস। মুখের কাছে নিয়ে গন্ধ শুকল, তারপর জিভ ঠেকালো। তারপর সে মুখ তুলে এমন একটা স্বর্গীয় হাসি দিল, যেন এমন উপহার সে জীবনে পায়নি। নাড়ুগুলোকে বাড়ি থেকে বিদায় করার জন্য যে তাকে দেয়া হলো, সে প্রশ্ন তোলা এখানে অবান্তর। যে পেয়েছে তার খুশি হওয়াটাই বড় কথা। সাইকেল রিকশা চেপে একজন কেউ আসছে, থামলই বাড়ির গেটের সামনে। লেখক তাকিয়ে রইলেন। যুবকটি তার অচেনা, কোনো নবীন লেখক কিংবা ছোট পত্রিকার সম্পাদক হতে পারে। যুবকটি খুবই রূপবান। লেখক হওয়ার চেয়ে তার পক্ষে সিনেমার নায়ক হওয়াটাই স্বাভাবিক, সিনেমা না হোক টিভি সিরিয়ালে। যুবকটি নামল না। দীনবন্ধুকে কি যেন জিজ্ঞেস করল, লেখক শুনতে পেলেন না। সে চলে যাওয়ার পর দীনবন্ধু উপরের দিকে মুখ তুলে বলল, বনবাণীর কথা জিজ্ঞেস করছিল। লেখক তো জিজ্ঞেস করেননি, তবু দীনবন্ধু এটা জানাতে গেল কেন? তবে লেখকের কৌতূহল হয়েছিল ঠিকই, সেই তরঙ্গ কি দীনবন্ধুর কাছে পৌঁছে গেছে? বনবাণী নামে কাছে একটা গেস্ট হাউস আছে, যমজ মেয়ে দুটিও কি সেখানেই গেছে? এই ছেলেটি কি যাচ্ছে ওদেরই খোঁজে? এইরকম এক জোড়া মেয়েকে লেখক একসময় চিনতেন, অনেক কাল আগের কথা। তিনি তখন উঠতি লেখক এবং বেকার। সারাদিন টিউশনি করতেন 3 জায়গায়। বালিগঞ্জ সার্কুলার রোডে এক বাড়িতে দুটি যমজ মেয়েকে পড়িয়েছিলেন মাস 2। বড়লোকের বাড়ি, কিন্তু সংসারের লোকজন খুব কম। বাবা মা অনেক সময় থাকেন না। আজকের মেয়ে দুটির চেয়ে ওদের বয়স ছিল কিছুটা কম। দুজনেই সবেমাত্র কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। ফুটফুটে দুটি মেয়ে, হুবহু একরকম মুখ। ওদের নাম ছিল সোনা আর মণি, কিন্তু কার নাম কোনটা তা বোঝা অসম্ভব। ওদের মাও চিনতে পারতেন কিনা কে জানে। আলাদা করার জন্য একজনের চুলে নীল রঙের, আরেকজনের চুলে সোনালী রঙের ফিতে বাঁধা থাকত। তবু ভুল হতো। এই ভুল নিয়ে নানা রকম মজা হতো রোজই। শুধু একদিনই অন্যরকম। 2 বোনের মধ্যে একজন ছাড়া সেই দিনটির কথা অন্য কেউ জানে না। ওদের বাবা বোম্বাইতে বদলি হওয়ার জন্য 6 মাস বাদে এই টিউশনটা চলে যায় লেখকের। সে আমলে গৃহশিক্ষক হিসেবে লেখকের বেশ সুনাম হয়েছিল। মন দিয়ে পড়াতেন তো বটেই, কখনো কামাই করতেন না। ঝড় বাদল, স্ট্রাইক, হাঙ্গামা, তার মধ্য দিয়েও হেঁটে আসতেন। সেই দিনটা ছিল দুর্যোগের দিন। সারা দিন আকাশ কালো, বিকেল থেকে মাঝে মাঝে মেঘ ডাকছে। ঠিক 6:30টায় লেখক গিয়ে উপস্থিত হলেন সে বাড়ির দোতলার ফ্ল্যাটের দরজায়। গোদের উপর বিষ ফোড়ার মতো সেদিন আবার চলছে লোডশেডিং। কলিং বেল বাজছে না। উঠতি লেখক দরজায় টকটক শব্দ করলেন। অন্যদিন দরজা খুলে দেয় একজন বুড়ো কাজের লোক। সেদিন দরজা খুলল 2 জন ছাত্রীর মধ্যে একজন। বসবার ঘরটা অন্ধকার, একটা মোমো জ্বালা হয়নি। লেখকের পকেটে সিগারেট দেশলাই। তিনি একটা কাঠি জেলে বললেন, বাতিটাতে কিছু নেই? মেয়েটি বলল, আজ আর পড়া হবে না। লেখক বললেন, অন্ধকারে কি করে পড়া হবে?
আমি মিনিট 15 অপেক্ষা করতে পারি, যদি তার মধ্যে আলো আসে। মেয়েটি বলল, অন্ধকারে বসে থাকবেন? রঘুটা বাজার করতে গেল, এখনো ফেরার নাম নেই। মোমটোম কোথায় রাখে জানি না। লেখক বললেন, তাহলে আমি চলে যাব? মেয়েটি বলল, একটু দাঁড়ান, আমি রান্নাঘরে একবার খুঁজে দেখি। আপনার দেশলাইটা দিন তো। ঠিক তখনই বিরাট আওয়াজ করে একটা বাজ পড়ল। মেয়েটি ভয় পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল লেখককে। এরকম আওয়াজে অনেক পুরুষেরও বুক কেঁপে ওঠে, মেয়েরা তো ভয় পাবেই। লেখক বললেন, খুব কাছে বোধহয় বাজ পড়েছে। যাক, ভয়ের কিছু নেই, দেখো যদি মোমবাতি। মেয়েটি কিন্তু আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করল না এবং লেখককে দারুণ চমকে দিয়ে বলল, আপনি আমাকে চুমু খাবেন না? লেখক বললেন, যা, ও আবার কি কথা? কেন, সিনেমায় যে দেখায় এই সময় চুমু খেতে হয়। সিনেমায়? সে তো নায়ক নায়িকারা, আমি তো। তাতে কি হয়েছে? আমাকে কেউ এখনো চুমু খায়নি, বাড়িতে এখন কেউ নেই। তোমার বোন কোথায়? সে বাথরুমে ঢুকেছে, সহজে বেরোবে না। তারপর সে নিজেই লেখকের মুখের কাছে নিয়ে এলো স্বর্গের পরীদের মতন নিজের নরম অধরষ্ঠ। লেখক সুখদেব নন, তিনি স্বাস্থ্যবান, সূক্ষ্ম অনুভূতি পরায়ণ যুবক। ছাত্রীদের সঙ্গে তিনি কখনো প্রেম করার চেষ্টা করেননি, কিন্তু কোনো মেয়ে নিজে থেকে ঠোঁট বাড়িয়ে দিয়েছে এই অভিজ্ঞতা তার আগে হয়নি। তবু অতি কষ্টে নিজেকে সংযত করার চেষ্টা করে তিনি বললেন, না না, এটা ঠিক নয়, তুমি কোন জন? মেয়েটি খিলখিল করে হেসে বলল, তা বলবো কেন? ওই হাসিতেই সংযম ভেঙে গেল। অপূর্ব মিষ্টি সে হাসিটি যে ঠোঁটে লেগে আছে, সে ঠোঁট তো অমৃত। চুম্বনটি বেশ দীর্ঘস্থায়ী হল। মেয়েটি কিছুতেই ছাড়তে চাইছে না। হঠাৎ একসময় আলো জ্বলে উঠল। তখনই মেয়েটি ছিটকে সরে গিয়ে দৌড়ে চলে গেল ভেতরে। খানিক পর তারা দুবোন ফিরে এল একসঙ্গে। কোনো একজনের চোখেও সামান্য ইঙ্গিত নেই, ঠিক অন্য দিনের মতোই। লেখকের তখনও বুক কাঁপছে। তারপর আরো 2.5 মাস পড়িয়েছিলেন সে বাড়িতে। কোনোদিন এক মুহূর্তের জন্য বুঝতে পারেননি কোন মেয়েটির ঠোঁটের সঙ্গে মিলেছিল তার ঠোঁট। ওরা বোম্বাই চলে যাওয়ার পর আর জীবনে কখনো দেখা হয়নি। ব্যাপারটা মধুর স্মৃতি হয়েছিল অনেক দিন, তারপর আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছিল। আজ আবার মনে পড়ল। হাঁসগুলো আবার ডেকে উঠল একসঙ্গে। কোনো কারণ নেই, তবু কেন হঠাৎ হঠাৎ ডেকে ওঠে? সাপটাপ দেখেছে নাকি? বর্ষার সময় পুকুরে অনেক জল ঢোড়া সাপ আসে। হাঁসটা সাপকে ভয় পায় না, সারা গায়ে পালক। সাপ ছবল মারবে কোথায়? প্রকৃতি ওদের এই আত্মরক্ষার উপায় দিয়েছে। এক লাইনও গল্প লেখার নাম নেই। লেখক হাঁস টাস নিয়ে মাথা ঘামাচ্ছেন। সম্পাদক তাড়া দিচ্ছেন রোজ। সারা পৃথিবীতেই গল্প ছড়িয়ে আছে, চোখের সামনেও ঘুরে বেড়ায় অনেক গল্প। শুধু ঠিক জায়গায় ধরা দরকার। কিছুতেই যে তিনি আরম্ভ করতে পারছেন না। লেখকের স্ত্রী নিজ থেকে ডাক দিলেন, অনেক তো বেলা হলো, তুমি চান করতে যাবে না? চড়াত করে বিদ্যুৎ চিরে গেল আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হাওয়ার বেগ বেড়েছে, মনে হয় ঝড় আসন্ন, শিগগির বৃষ্টি আসবে। লেখক ঠিক করলেন, যদি অনেকক্ষণ বৃষ্টি হয় তাহলে আজ আর স্নান করবেন না। আজ রেইনি ডে, খাওয়ার পর আর লিখতে বসতে ইচ্ছে করবে না। গেটের বাইরে কলকণ্ঠ শোনা গেল। সেই দুটি মেয়ে আর রূপবান যুবকটি একসঙ্গে ফিরে যাচ্ছে। এ বাড়ির সামনে দাঁড়ালো। একটি মেয়ে গলা তুলে বলল, আমরা একবার ভেতরে গিয়ে পুকুরটা দেখতে পারি? দীনবন্ধুর বদলে এখন উৎপল একটা নিম গাছ থেকে পাতা পাড়ছে। সে বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন না। দোতলার ঘরে বসা লেখককে ওদের দেখতে পাওয়ার কথা নয়, ওরা লেখকের সঙ্গে দেখা করতেও আসেনি। ভেতরে ঢুকতে ঢুকতে অন্য মেয়েটি বলল, কি সুন্দর হাঁসগুলো দেখ। বিদ্যুৎ চমকের মতো লেখকের মনে হল, এই মেয়ে দুটিকে সেই সোনার মণি। এখন লেখক ওদের সামনে গিয়ে দাঁড়ালে ওরা নিশ্চয়ই খুব চমকে উঠবে। ওই সিনেমা স্টারের মতন ছেলেটি এই দুজনের মধ্যে কার প্রেমিক? লেখক কোন মেয়েটিকে চুমু খেয়েছিলেন তা আজও জানেন না, কিন্তু মেয়েটা তো জানে। এই ছেলেটি তার প্রেমিক হলে সে কি তাকে প্রথম চুম্বনের অভিজ্ঞতার কথা বলে দিয়েছে? তারপরে লেখক মনে মনে হাসলেন, যা, এই মেয়ে দুটি সোনার মণি কি করে হবে?
সে তো বহু বছর আগেকার কথা। এতদিনে সোনারমণি গিন্নিবান্নি হয়ে গেছে, এমনকি ওদের নাতি নাতনি হয়ে যাওয়া আশ্চর্য কিছু নয়। এই মেয়ে দুটি সম্ভবত যমজ বোনও নয়। চেহারায় খুবই মিল আছে, কিন্তু বোধহয় বয়সের তফাৎ আছে 2-3 বছর। তবু লেখক এর মধ্যে একটি গল্পের গন্ধ পেয়ে যান। যদি এতগুলো বছর সংকুচিত করে 4-5 বছরে আনা যায়। একজন গৃহশিক্ষক এক ঝড়বাদলের সন্ধ্যায় দুটি যমজ ছাত্রীর মধ্যে একজনকে একবার চুমু খেয়েছিল। এটা নিয়ে কোনো গল্প হয় না। কিন্তু 4-5 বছর পর যদি মেয়ে দুটির সঙ্গে আবার হঠাৎ লেখকের দেখা হয়ে যায়, সঙ্গে যদি থাকে ওদের একজনের প্রেমিক, তাহলে তো মনে মনে একটা খেলা চলতে পারে। লেখক পেয়ে গেছেন গল্পের প্রথম লাইন। তিনি লিখলেন, সেদিনও ছিল এক বজ্রবিদ্যুতের সন্ধ্যা, সারা শহর অন্ধকার। আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের গল্প ছিল যমজ কাহিনী, সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প। আমরা নিয়মিত গল্প দিয়ে যাচ্ছি, বিভিন্ন জনরার বিভিন্ন ক্যাটাগরি গল্প। আপনারা যারা ছোট গল্প পছন্দ করেন, প্রথমবার মতো শুনছেন যারা, সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি সামনের দিনগুলোতে আপনার পছন্দ গল্প দিতে পারবো। নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।